জনেরা এবং তার মধ্যে অন্যতম প্রয়াত ডক্টর মহাদেব চক্রবর্তীর সহধর্মিণী তপতী চক্রবর্তী মহোদয়া, তাকে প্রথম থেকেই আমি ম্যাডাম বলেই সম্বোধন করতে অভ্যস্ত। ডক্টর মহাদেব চক্রবর্তী যদিও প্রত্যক্ষভাবে তার ছাত্র আমি ছিলাম না, সুযোগ আমার হয়নি, কিন্তু প্রথম থেকেই সাক্ষাতের সময় থেকেই তাকেও আমি স্যার বলেই সম্বোধন করতে হবে। আমি তার স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। ম্যাডাম সহ তার পুত্র কন্যা সহ তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা যারা এই অনুষ্ঠানে সমবেত হয়েছেন, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেকেই কথা বলেছেন, নানা দিক থেকে তাদের যে অভিজ্ঞতা উপস্থিত করার চেষ্টা করেছেন। এরপরে যদি কিছু বলার চেষ্টা হয়, এটা অতিরঞ্জন হবে এবং আপনারা ভারাক্রান্ত হবে, এটা সমীচীন হবে না। আর এর চাইতে বেশি বলার বিষয় আমার ভান্ডারও নেই। স্বভাবতই একই বিষয়ের পুনরুক্তি শ্রোতাদের বিরক্তির উদ্রেক করে, তাই সচেতন থেকেই খুব সংক্ষিপ্তভাবে যে কথা আমি আপনাদের সামনে তাকে শ্রদ্ধায় স্মরণে রেখে বলব। প্রথমত তার গুণাগুণ নিয়ে আমার দিক থেকে কিছু বলতে যাওয়া ধৃষ্টতা হয়ে যাবে, সেই চেষ্টা আমি করব না। পরিস্থিতিটা আন্তর্জাতিক এবং জাতীয় ক্ষেত্রে এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে জটিল থেকে জটিল হচ্ছে। দক্ষিণ পথটার দিকে আন্তর্জাতিক রাজনৈতিক যে পরিমণ্ডল সেটা ঝুঁকে আছে, বিশেষ করে সোভিয়েত দেশের বিপর্যয়। তার প্রতিফলন আমাদের দেশের মধ্যে ঘটছে। আমাদের দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে এই মঞ্চে দাঁড়িয়ে বিস্তৃতভাবে বলার অবকাশ নেই, আমি সেই চেষ্টাও করছি না। যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব প্রতিক্রিয়ার শিবির থেকে শোষকদের স্বার্থের রক্ষক যারা ফেসিবাদের অতীত থেকে অভিজ্ঞতা নিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে নূতন কায়দায় ফেসিবাদ কায়েম করার চেষ্টায় ব্যাপৃত রয়েছে, তাদের লক্ষ্য টার্গেট হচ্ছে যুবশক্তি। তারা যাতে যুক্তিবাদী না হয়, যুক্তিকে আশ্রয় করে সত্য সন্ধানে বিতর্কে অংশগ্রহণ করার দুঃসাহস না দেখায়, নিজেকে লড়াই সংগ্রামের ময়দানে ব্যাপৃত রেখে অধিকার ছিনিয়ে নেওয়ার মতো মনন এবং মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া এবং অন্যদেরকে সংহত করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা যাতে নিতে না পারে, অত্যন্ত পরিকল্পিতভাবে এই শক্তিটার বিরুদ্ধে, গ্রোয়িং দ্য ফোর্স, তার বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করার চেষ্টা চলছে। এটা একটা সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে, এবং আমাদের দেশ বিশেষ করে যেটা এখনো পৃথিবীর মধ্যে জনসংখ্যার বৃহত্তম অংশ
যুবংশ। আপনারা যারা খবর রাখেন তারা জানেন মহাচীন কিছুদিন আগেও জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষের চাইতে এগিয়ে ছিল, কিন্তু এই সময়ের মধ্যে ভারতবর্ষের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে তারা কতগুলো ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। একটা পরিবার তার লোক সংখ্যা কিরকম হবে, সন্তান সন্ততি কিরকম হবে, সেই চীন এখন নূতন করে রাষ্ট্রীয় স্তরে সিদ্ধান্ত নিয়েছে তাদের জনসংখ্যা বৃদ্ধির দিকে নজর দিতে হবে, তরুণ তরুণীর সংখ্যা বাড়াতে হবে। তাদের জনসংখ্যার বড় অংশ বয়সের দিক থেকে এমন একটা জায়গায় চলে যাচ্ছে, স্বাভাবিক কারণে প্রাকৃতিক নিয়মে তারা কর্মক্ষমতা এবং সৃজনী শক্তি তারা হারিয়ে ফেলবেন। এটা তাদের রাষ্ট্রের ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকারক হবে। এই চীন তারাই এখন নূতন করে এই পরিবার পুনর্গঠনের প্রশ্নে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই চীনকে দেখে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র, ভারত সহ, এই পরিবারকে ছোট পরিবারের নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য যে শিক্ষা নিয়েছিল, চীনই কিন্তু এটা পরিবর্তন করছে। তো যুব শক্তি এর যদি বিস্তার এবং বিকাশ সব দিক থেকে এবং সংহত যদি করা না যায়, আমরা এগোবো কি করে? আর প্রতিক্রিয়ার শক্তির এই জায়গাটাতেই সবচেয়ে বেশি ভয়। ডক্টর মহাদেব চক্রবর্তী আমার স্যার, এদের মধ্যে সবচেয়ে বেশি সময় কাটিয়ে গেছেন তার জীবনে। এবং শ্রদ্ধার সাথে তাকে স্মরণ রেখে যে কথাটা বলবো, এই ছাত্র যুব অংশ তাদেরকে বিভ্রান্ত, বিপদগামী করবার পরিকল্পিত লক্ষ্য নিয়ে যেভাবে অগ্রসর হচ্ছে, শুধু শিক্ষানীতির পরিবর্তন না, সমস্ত দিক থেকে এদেরকে এই আক্রমণ থেকে যদি রক্ষা করা না যায়, মুক্ত যদি আমরা রাখতে না পারি, আমাদের সমাজ সভ্যতার বিকাশ এবং অগ্রগতি থমকে যাবে। প্রতিক্রিয়ার শক্তি গোটা পৃথিবীকে পদানত করে রাখার যে প্রচেষ্টায় বিবৃত রয়েছে, এটা সাময়িকের জন্য হবে, কিন্তু সফল হবে। সেদিক থেকে মহাদেব চক্রবর্তী মার্ক্সবাদ লেনিনবাদের উপর পূর্ণ অগাধ আস্থা স্থাপন করে মতাদর্শের যে সংগ্রাম, সেই সংগ্রামে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত, সক্রিয়ভাবে যতক্ষণ পর্যন্ত তিনি কাজ করতে পেরেছেন, কথায়, লেখায়, সমস্ত দিক থেকে। এবং শিক্ষক হিসাবে ছাত্রদের মধ্যে এই বিষয়টি ইতিহাস পড়াতে গিয়েও কিভাবে নিয়ে যাওয়া যায়, তাকে মোল্ড করা যায়, এটা একটা সংস্কৃতি, একটা আর্ট, মুন্সিয়ানা, এই পুরোটার অধিকারী তিনি ছিলেন। এবং তার মধ্য দিয়েই তিনি তার ছাত্রদেরকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন এবং বিপদগামিতা থেকে তাদেরকে রক্ষা করার ক্ষেত্রে বহুলাংশে সাফল্য অর্জন করেছেন। আমি আজকে এই কথাটা এখানে বলছি, আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ শিক্ষক, শিক্ষিকা হিসাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। আপনারা এই যে কাজটি, এই কাজটি অন্য অনেকদের চাইতে অনেক ভালোভাবে করতে পারেন। মহাদেব চক্রবর্তী তার কর্মজীবনে
এই কাজটি করার ক্ষেত্রে যে সাফল্যের স্বাক্ষর রেখে গেছেন তার প্রতি প্রকৃত অর্থেই আমরা যদি যথার্থ শ্রদ্ধা নিবেদন করতে চাই, শুধু ফুল মালা চড়ানো না, যে কাজের মধ্য দিয়ে মহাদেব চক্রবর্তী হয়েছেন আমাদের কাছে স্মরণীয়, করণীয় এবং শ্রদ্ধার আসন তিনি তৈরি করে গেছেন। আপনাদের কাছে আমার বিশেষ করে অনুরোধ থাকবে, আবেদন থাকবে, যে এই দিকটার প্রতি নজর দিতে হবে। ঝুঁকি আছে, প্রতিবন্ধকতা আছে। আমার বন্ধুবর বিভু সংস্কৃতি সমন্বয়ের বর্তমান সময়ের সাধারণ সম্পাদক, তিনি যে ইংরেজি লাইনটি উল্লেখ করেছিলেন, এই সময়টা খুব খারাপ, এই সময়টা খুব ভালো, উল্টো দিক থেকে এই সময়টা খুব ভালো, এই সময়টা খুব খারাপ, এটাই তো দ্বন্দ্ব, এটাই তো দাম্ভিকতা, এটাই মার্ক্সবাদী দর্শনের মূল ভিত্তি এবং বিখ্যাত। এতেই মহাদেব চক্রবর্তী নিজেকে মহাদেব চক্রবর্তী হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে চালিকা শক্তি হিসাবে তিনি আশ্রয় করেছিলেন। কাজে তার লেখালেখিতে এই জিনিস তিনি আনবেন, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। কাজে সেদিক থেকে যেটা আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, যত প্রতিবন্ধকতাই থাকুক, আপনি শিক্ষক, আলাদা মর্যাদা শিক্ষাঙ্গনের বাইরে সমাজ জীবনে আপনার আছে। এটাকে সুসংহত করার ক্ষেত্রে শুধু পরীক্ষা পাশের জন্য ছেলেকে মেয়েকে, মহাদেব চক্রবর্তীর প্রতি যথার্থ আন্তরিক শ্রদ্ধা। দ্বিতীয় যে বিষয়টা আমি বলব, যে সংগঠনটির গোড়াপত্তনের সময় থেকে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্বে বৃত ছিলেন। এটা এমন না অনিল সরকার আর গৌতম দাসরা বলেছেন বলে তিনি সম্পাদকের দায়িত্ব অনিচ্ছা সত্ত্বে কাঁধে নিয়েছেন, মোটেই কিন্তু ঘটনা তা না। তিনি বিশ্ববিদ্যালয়ে যখন তিনি অধ্যাপনা করেন, তার যে গোটা অঙ্গন, এটাকে একটা সংস্কৃতির অঙ্গন হিসেবে গড়ে তুলবার চেষ্টা করেছেন। সেটা আমাদের লক্ষ্যের মধ্যে ছিল, আমরা দেখেছি। তার কর্মধারা সম্পর্কে এই ক্ষেত্রে যারা কাজ করেছেন তারা অনেকে এখানে আছেন, তারা অনেক বেশি ভালো জানেন, কেউ কেউ আলোচনা করতে গিয়ে উল্লেখ করেছেন। আমি যেটা সবিনয় এই ক্ষেত্রে, এই অঙ্গনে যারা ছড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব, মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড, এটা বাদ দিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে চিন্তা করতে গেলে এটা অবাস্তব হবে, বাস্তব বিরোধী হবে। কিন্তু তার মধ্যে যে মূল লক্ষ্যটা থাকবে, বাস্তব জীবনের যে অভিজ্ঞতা, বর্তমান সময়ের যে অভিজ্ঞতা, তার মধ্যে যে ইতিবাচক দিকগুলি, তার মধ্যে যে নেতিবাচক দিকগুলোকে মোকাবেলা করে ইতিবাচক যে দিকগুলো, সেগুলিকে সংহত করে সংস্কৃতির অঙ্গনে কোথাও নাটক, কোথাও যাত্রা, কোথাও কবিতা, কোথাও প্রবন্ধ, কোথাও নাচ, কোথাও বাজনা, এর মধ্য দিয়ে তাকে উপস্থিত করতে হবে। এই কাজটা করার লক্ষ্য নিয়েই কিন্তু মহাদেব চক্রবর্তী এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে ভিত্তি প্রস্তর স্থাপত্যের অন্যতম হিসাবে আগ্রহ নিয়ে তিনি কাজ করার চেষ্টা করেছেন। আজকের দিনে এটা সমধিক গুরুত্বপূর্ণ। মতাদর্শের সংগ্রামের কথা যেটা বললাম, সংস্কৃতির অঙ্গনে এক্ষেত্রেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করছি অনুষ্ঠানের সংখ্যা অনেক কমে গেছে। আগ্রহী শিল্পীরা আগে যেভাবে উদ্দীপনা নিয়ে এই কর্মকাণ্ডে নিজেরা ঝাঁপিয়ে পড়তেন, এখন সংকোচ বোধ করে। এমনকি কোনো কোনো অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানালে একটা সঙ্গীত পরিবেশনের জন্য তারা সংকুচিত হয়ে পড়ে। পরিস্থিতির কারণে, তার জন্য তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না।
তাদের যে গুণের সম্ভার নিয়ে নিজেদের একটা অবস্থান সমাজ জীবনে তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, তাকে খাটো করে দেখা কিন্তু ঠিক হবে না। কিন্তু এই পরিস্থিতিকে তো এইভাবে চলতে দেওয়া যায় না, এর বিরুদ্ধে তো আমাদের দাঁড়াতে হবে, কোন একটা জায়গায় ঘুরে দাঁড়াতে হবে নিজের পায়ে, নিজের কমার শক্তি নিজের পায়ে দাঁড়ানোর মধ্য দিয়ে তো আমাদের অর্জন করতে হবে। নাহলে পরিবর্তনটা আমরা কি করে করব? মহাদেব চক্রবর্তী তার সমস্ত জীবনটাই তো এই পরিবর্তনের লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করে গেছে। তার প্রতি যথার্থ শ্রদ্ধা দেখাতে গেলে পর এই যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি বিচরণ করেছেন অবাধে। মহারাজ বাবুকে গান গাইতে কেউ শুনেছেন? কোন নাটকে অভিনয় করতে কেউ দেখেছেন? অথবা কোনো অনুষ্ঠানে স্বপন নন্দীর মতো আবৃত্তি পাঠ করতে কেউ শুনেছেন? আমি উল্টো দিক থেকে যদি প্রশ্ন করি, এই সংগঠনের সাথে আপনারা যারা যুক্ত ছিলেন বা আজও আছেন, তারা কি কেউ প্রশ্ন করেছেন মহাদেব বাবু কি করে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের এত বছর যাবৎ, বছরের পর বছর যাবৎ সম্পাদকের দায়িত্ববৃত আছেন, কি করে সম্ভব? তাহলে কেন মেনে নিয়েছেন? তারা বুঝতে পেরেছিলেন ঘুমের আকর খনি ভান্ডার, গান গাইলেই, আবৃত্তি করলেই, অভিনয় করলেই শিল্পী। তিনি শিল্পের বুদ্ধা, তার প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা, পরিস্থিতির সাথে সাযুজ্য রক্ষা করে কি ভাষায় একে মানুষের মধ্যে উপস্থিত করে মানুষকে মোল্ড করা যাবে, এটা মনে করার তো কোনো কারণ নেই। ডক্টর মহাদেব চক্রবর্তী হচ্ছে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত। কাজে এই ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে শিক্ষানীতির যেমন পরিবর্তন হয়েছে 2020, যেটা স্যার বলবার চেষ্টা করেছিলেন, তাকেও আমি স্যার বলেই বলি। আমিও তার সরাসরি ছাত্র ছিলাম না এমবিবি কলেজে, আমি তো কাঠখোট্টা যে সাবজেক্ট কমার্স নিয়ে পড়তাম, কিন্তু তিনি যখন পড়াতেন, বিশেষ করে লাইট এবং ম্যাগনেট, আমার ছাত্র বন্ধুদের কাছে আমার শোনে অসাধারণ উপস্থাপনা। ক্লাস না থাকলে পর সে গ্যালারিতে পেছন দিকে উঠে এই লাইট এবং ম্যাগনেটের ক্লাস যখন হতো খবর পেতাম, এটা আমি শুনতে যেতাম। কাজে কথাগুলো উল্লেখ করছে এই কারণে যে আজকের এই পরিস্থিতিতে এই জটিল পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের কিন্তু এই দুটো বিষয়কে একটা জায়গায় সম্পৃক্ত করে অগ্রসর হতে হবে, না হলে পরে এই অবস্থাকে মেনে নেওয়া এটা কাপুরুষতা হবে, এটা কাপুরুষতা হবে। আমরা আশা করব আপনাদের উপস্থিতিতে এই সুন্দর যে অনুষ্ঠান, তাতে তাকে নিয়ে আলোচনার মধ্য দিয়ে যে মানে মূল বিষয় আমাদের সামনে এসছে, তাকে আমরা বাঁচিয়ে রাখবো। যে আদর্শের জন্য তিনি লড়াই করে গেছেন, তাকে অনুসরণ করে বর্তমান পরিস্থিতিতে লক্ষ্যে অভিযোগ থেকে তার মধ্যে পরিবর্তন আনার সংগ্রাম আমরা অব্যাহত রাখবো, আমরা যেই যেখানে থাকি। আমি বিশেষ করে দুটো অংশের কথা বললাম, শিক্ষক শিক্ষিকা এবং সাংস্কৃতিক কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত আছেন। সর্বশেষ তার হাতে যে দায়িত্ব ছিল, অনেক ইতিহাস তিনি লিখেছেন, ইতিহাসের উপর তার গবেষণার জন্য অনেক কাজ আছে, যে 18টা 19টা বই তিনি লিখেছেন, এগুলোর মধ্যে তার নিদর্শন আপনারা পাবেন। কিন্তু একটা বিশেষ ইতিহাস লেখার দায়িত্ব তিনি নিয়েছিলেন অত্যন্ত আগ্রহ ভরে, সেটা হচ্ছে ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস। এবং তিনি এটা পলে পলে উপলব্ধি করেছেন, এই ইতিহাস যদি সম্পন্ন না হয় তাহলে প্রকৃত অর্থে ত্রিপুরার ইতিহাস সম্পন্ন হবে না, ত্রিপুরার ইতিহাস নূতন প্রজন্মের কাছে যথার্থ অর্থে উপস্থিত করা যাবে না। যাদেরকে নিয়ে সেখানে এই ধরনের একটা মানে কমিটি তৈরি হয়েছিল, তাদের মধ্যে আর কেউ বেঁচে নেই, তিনি একাই আছেন। তিনি এখান থেকে যখন চলে যান, আমরা প্রচন্ড আপত্তি করেছিল, কেন যাচ্ছেন?
এ তো পুকুর থেকে মাছকে তুলে যখন উপরে রাখা হয় তখন তার যে অবস্থা, আপনার তো অবস্থাটা এরকম হয়ে যাবে। যতই সেখানে আপনি জন্মগ্রহণ করে থাকেন, পড়াশোনা করে থাকেন, কিন্তু জীবনের সবচেয়ে বড় মূল্যবান গুরুত্বপূর্ণ যে সময়, সেই সময়টা এখানে আপনি কাটিয়েছেন। কত মানুষের সাথে আপনার সম্পর্ক, কত কিছু আপনি এখানে সৃষ্টি করেছেন, কত কিছু আপনি দিয়েছেন, কত কিছু আপনাকে করতে হবে। আমি তখন কথা বলতে গিয়ে এই বিষয়টা উল্লেখ করেছিলাম, বলে না এটা আমি শেষ করব, ওখানে গেলেও করব। যেতে তার মন চাইছিল না, কিন্তু চিকিৎসার জন্য তার পরিবার হারে হারে উপলব্ধি করছিলেন ওখানে না রাখলে পরে যথার্থ অর্থে প্রতিনিয়ত নজরদারির মধ্যে রেখে ডাক্তার বাবুদের সাথে পরামর্শ করে তার চিকিৎসাটা যথার্থ অর্থে করাটা কঠিন হয়ে যাবে। এটা শোনার পর আমাদের দিক থেকে আপত্তি করার কোনো সুযোগ ছিল না। সেই কাজটা তাকে ভীষণভাবে এখন সাহায্য করছিলেন ম্যাডাম। তিনি লিখতে পারতেন না, ম্যাডামই বলছিলেন, তার হাত কাঁপে, কথা বলতে একটু অসুবিধা হয়, তিনি বলতেন, ম্যাডাম লিখতেন, লিখে আবার তাকে দিতেন, এবং সেটা দেখে তিনি সন্তুষ্ট হলে পরে ছাড় দিতেন যে ইয়েস ইট ইজ অ্যাকসেপ্টেড। আমি যা শুনেছি, যা বুঝেছি, তিনি যে কাজটা অসম্পূর্ণ রেখে গেছেন, আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে ম্যাডামকে আমি অনুরোধ করব, তার এই অসম্পূর্ণ কাজটা সম্পাদন করার দায়িত্ব আপনাকে নিতে হবে, এবং এটাই বোধহয় হবে তার প্রতি আপনার সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা, ভালোবাসার নিদর্শন, এবং ত্রিপুরার মানুষদের প্রতিও এটা হবে আপনার একটা অবিস্মরণীয় শ্রদ্ধা নিদর্শনের দৃষ্টান্ত। তার কাছে এই দাবি রেখে আবার মহাদেব চক্রবর্তী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা বলা শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আমার নমস্কার।